ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘোরের দুয়ারে পা রেখেছিল ওরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চোরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর দুটো পা। 5 আঙ্গুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই ওরুর। মাথার মধ্যে কুণ্ডুলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা, কি করেছি আমি? ওরু যে এতটা ব্যথা পেয়েছে নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনো শরীরটা রেডি করছে ওর, ইচ্ছে তো করছে অন্য গালে আরো একটা চর বসিয়ে দিতে। অনু রাগে ফসফস করছে দেখে ওর কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওর বলতে চাইল, কে আবার? এবারই ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত, যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরও সেসব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপর রাখিস। আমি কি তোর সৎ বোনাপা? অনুর রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না ওরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো? আমায় নেই, তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাঁদারাম, আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে বলে ওরু। অনু টেবিল এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নেয়। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন ইমেল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে ওর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আবার কোম্পানি থেকে মেইল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ এটা খুশির খবর, কিন্তু এই মেইলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইলের ইনবক্সটা চেক না করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইলই পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমার মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করে কোনো লাভ হয়নি, তাই ও ধরে নিয়েছিল এই ইমেইলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেগে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওর কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেইলটায় চোখ বোলালো। সকল নিয়ম নীতি হলপ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, CFOF, JK গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওর নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওর একে একে সবগুলো টিকিট চেক করলো, তার মধ্যে অরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না, ওর তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরও আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা অত দূর চলে যাবে আর আমি এই ফাঁকাকৃতি কুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়?
তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তারপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আবা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিয়ে শাদী ভাবি রেডি করে রেখেছে, বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেইলগুলো দেখছিলাম। কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেইলটা 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। ওরও মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমি সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কী শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহে ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলি হেসে বলে ওঠে, আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পায় না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতন আজও পরন্ত বিকেলে তীর্যক সূর্য কিরণ হানা দিয়েছে। খোলা আঙ্গিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উঠছে রশিতে শুকানো দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছিল ওরও, তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলি বেলায় মেঘ জমা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন। ওদের ফ্লাইট রাতে। আর কয়েক মুহূর্ত মাত্র, তারপর এই মহল, বাগান বিলাসেতে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সবকিছু মানব শূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূর পাড়ি জমাবে ওরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি ওর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মন গহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরও জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবী তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে একচিলতে হাসি ফুটে উঠল ওরুর। আমি আসছে নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। অরু দিবা স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খায় আওয়াজে। কি রে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও অরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃতিক কুঞ্জের ছাদে কোণে দাঁড়িয়ে ঝিরিঝিরি হাওয়া খাচ্ছিল। আর এখন এই মুহূর্তে মোটা পশমে লেদার জ্যাকেট পরেও হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিটা বড্ড কাহেল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটাই এই প্রথমবার জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানেই ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে ওর। যার জের ধরে এতদূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে।
তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানিক গাড়ি চলল। নির্জন হাইওয়ে, রাস্তার মাঝে মধ্যে দুই একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডসের ক্যাফেটেরিয়ায় দেখা গেল, তবে সেগুলোও জনমানব শূন্য। তাছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতে ওরু বোধ করলো এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোট মাটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে ওরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে অপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ গলিয়ে সে কথা ওর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। ওরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। ওরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে ওরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। ওরু এখনো চুপচাপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে যাই সাই জানালো। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি ওরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলটার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা বলা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে ওরু। অনেক ফর্মালিটিস বাকি আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ওর চমকায় হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি। ওরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি কেউ ভেতরে থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি। কোনো বোকামি করিস না, কেমন? ওর ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়ে কথাটা বলল ওরও। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি ওর। চারদিকে অবস্থা বেগতিক। আকাশটা কালো ও মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দূর বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে ওর দাঁড়ালো। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ডটা দরজা খুলেও। আশ্চর্য হলেও সত্যি, পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে ওরও। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই সদ্য দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল ওরও। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হলরুম, তার এক পাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার।
কাউন্টারের সামনে সেট করা দুটো বার স্টুল, কিচেন। আর হলের মাঝে কোনো দেওয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনেই গোলাকার ডাইনিং। হলের রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের উপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর, টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ভ্রু জরা কুঁচকে গেল ওর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল ও। দেখল দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটাই কাচের। ওর ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং, প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কাঁচুমাচু ভাবটা কমে গিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে ওর শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কম্ফোর্টারের ভাঁজে। অরু, এই অরু, অরু সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুম কাতরে অরু। অরু, অনেক দূর থেকে আবার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিচের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, অরু, ওঠ। ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কুশনের এই গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনের নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জার জান যায় অবস্থা। ও চোখ খুশে অস্পষ্ট সুরে বলে, অরু উঠ, এটা তোর রুম নয়। আর না তুই বাংলাদেশে আসছিস, আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই ওরের মস্তিষ্কে লেগে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধর ফরিয়ে উঠে বসলো ওরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুখে মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? ওর আর চোখে দরজার দিকে দেখালো। ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইল। দেখল ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। ওর এক পলকে এক সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। ওর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতো ধারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওর চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরু। পাছে শুধু আস্তে করে ভয়ার্ত ঢোক গিলল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই ওর তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্ক, আরও একবার পেছনে তাকায় ও। পেছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝে বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনো একইভাবে তাকিয়ে আছে কৃতিক। ওরও আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃতজ্ঞ নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করেই বিছানায় গা এলে দিল ও। কুশনটা এখনো ওর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চোটা হাতে তুলে ধরে স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল? চলবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।